নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি আরো 12। 26শে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দিতে নির্দেশ। 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দফতরের। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশের কথা বলা হয়েছে। 26শে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। 26শে ডিসেম্বরের মধ্যেই বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দফতরের। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালাতে হবে এমনই নির্দেশ দেওয়া হচ্ছে, তার কারণ উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। পঞ্চায়েত দপ্তরের তরফে যে বিষয়ে বলা হচ্ছে যে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে বিষয়টি নজর রাখতে হবে। আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। বিচারপতির নির্দেশ 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। বিচারপতির নির্দেশ 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ইতিমধ্যেই এই বিষয়ে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে কিনা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। 15ই জানুয়ারির মধ্যে রিপোর্ট জমার নির্দেশ। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে না। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, আরজি করে নির্যাতিতার বাবা মার যে আবেদন, সেই আবেদন মানেনি হাইকোর্ট। হাইকোর্টের তরফে কি বলা হলো? দেখো, আরজি করে নির্যাতিতার বাবা মায়ের আবেদন আপাতত গ্রহণ করল না কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বক্তব্য যে ইতিমধ্যে আরজি কর সংক্রান্ত মামলা এবং সিবিআই তদন্ত সংক্রান্ত বিষয়টি বহু মামলা সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে বিচারাধীন অবস্থায় রয়েছে। যেহেতু বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এই বাবা মায়ের দাবি ছিল যে সিবিআই যে তদন্ত করছে সেই তদন্তের বেশ কিছু অংশগুলি রয়েছে, যে অংশগুলিতে তারা সঠিকভাবে তদন্ত করছে না এবং সেই পর্যায়গুলি তদন্তের জন্যই তারা বিচারপতি দৃষ্টি আকর্ষণ করে এই মামলা দায়ের করেছিলেন। কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেখানেই প্রশ্ন রাখেন যে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে যে মামলাগুলি বিচারাধীন অবস্থায় রয়েছে সেই মামলাগুলিতে তারা ওই বেঞ্চ বা ওই শীর্ষ আদালত নজরদারি করছে কিনা তদন্তে। যদি তারা নজরদারি করে থাকে তাহলে জুডিশিয়াল ডিসিপ্লিন অনুযায়ী এই সিঙ্গেল বেঞ্চ কখনো ওই মামলার শুনানি গ্রহণ করতে পারে না। সেই কারণের জন্যই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে নির্যাতিতার বাবা মায়ের এই আবেদনের শুনানি তিনি তখনই গ্রহণ করবেন যখন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানাবেন বা ব্যাখ্যা দিয়ে বলবেন যে তারা এই মামলায় অর্থাৎ আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের ওপরে কোনো নজরদারি আদালত করছে না, তখনই এবং এই মামলা সিঙ্গেল বেঞ্চ গ্রহণ করতে পারে তখনই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি গ্রহণ করবেন। সেই কারণে 15ই জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। যদিও সিবিআই এর তরফ থেকে আইনজীবী রাজদীপ মজুমদার দাবি করেছেন যে চার্জশিট পেশের পর সুপ্রিম কোর্টে 3টি স্ট্যাটাস রিপোর্ট তদন্ত সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ফলে এর থেকেই পরিষ্কার যে তদন্ত সংক্রান্ত বিষয়ে নজরদারি চলছে শীর্ষ আদালতে। তাই এই মামলা কখনোই সিঙ্গেল বেঞ্চে গ্রহণযোগ্য নয়। এক্ষেত্রে আবেদনকারী চাইলে এই মামলার আবেদন সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে করতে পারেন।
এই সামগ্রিক শুনানির পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে ডিভিশন বেঞ্চ থেকে ব্যাখ্যা আনতে হবে এবং ডিভিশন বেঞ্চের নির্দেশ থাকতে হবে যে এই মামলার একক বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানি হতে পারে, তবেই তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদের নোটিশ দিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। আগেই মিলে তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করা হয়। আজ ধৃতদের আদালতে পেশ। আগেই চালের এই মিলে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। সিজিও কমপ্লেক্সে নিয়ে যায়, নোটিশ দেওয়া হয়। আজই আদালতে পেশ করা হবে এই 3 জনকে। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদের নোটিশ দেওয়া হয় ইডির তরফে। সিজিও কমপ্লেক্সে ডাকা হয়। আগেই মিলে তল্লাশি চালিয়েছিল ইডি আধিকারিকরা। বেশ কিছু নথি বাজেয়াপ্ত করা হয়েছে এই 3 জনের তরফে। আর আজকেই ধৃতদের আদালতে পেশ করা হবে, এমনই কিন্তু খবর সামনে আসছে। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3, এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সাকিল, এই যে 3 জনকে যে গ্রেপ্তার করা হলো ইডির তরফে, আজকেই তাদের আদালতে পেশ করার কথা, কখন আদালতে পেশ করা হবে? দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা কিন্তু এর আগেও একাধিক জায়গায় উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় কিন্তু চালকল আছে, সেই চালকলে কিন্তু হানা দিয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু নথি কিন্তু বাজেয়াপ্ত করেছিল। সেই মোতাবেক কিন্তু গতকাল কিন্তু নোটিশ দিয়ে এই যে 3 জন চালকল আধিকারিক আছে, মালিক আছে, তাদেরকে কিন্তু ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে এবং তারা আসলে দীর্ঘক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই সব যে বাজেয়াপ্ত নথি সেই সব সূত্র ধরেই তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরে বেশ কিছু অসঙ্গতি পাওয়ায় বক্তব্যই তাদের কিন্তু গতকাল রাতেই গ্রেপ্তার করে এবং আজকে কিন্তু তাদেরকে আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সাকিল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। সমাবর্তনের সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। 2024-এর অগস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার হয় প্রতিবেশী এক বৃদ্ধ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই ঘটনায় আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড। সোনামুখীতে নাবালিকাকে ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। 2024-এর অগস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ইতিমধ্যেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই প্রতিবেশী বৃদ্ধকে। আর তারই 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে। 20 বছরের কারাদণ্ডের নির্দেশ, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। সৈয়দ মফিজুল হুদা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সৈয়দ, কোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছে যে 20 বছরের কারাদণ্ড, দেখো, গত চলতি বছরের আগস্ট মাসে সোনামুখী থানা এলাকায় 5 বছরের এক নাবালিকা শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল এক প্রতিবেশীর বিরুদ্ধে এবং সেই ঘটনার প্রেক্ষিতে 7ই আগস্ট সোনামুখী থানার নাবালিকাদের পরিবারের পক্ষ থেকে একটা লিখিত অভিযোগ করা হয়েছিল এবং অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে ওই নাবালিকাকে খাবারের লোভ দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই বৃদ্ধ। তারপরেই সোনামুখী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং ওই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেপ্তার করে এবং 21 দিনের মাথায়, দ্রুততার সাথে 21 দিনের মাথায় সোনামুখী থানার পুলিশ চার্জশিট পেশ করে। কিন্তু গতকাল বিষ্ণুপুর মহকুমা আদালত ওই দোষী ব্যক্তির 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 25,000 টাকা জরিমানার নির্দেশ দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে আদালত সূত্রে। ধন্যবাদ সৈয়দ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সৈয়দ মফিজুল হুদা।
আজ পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলার রায়দান। দুপুর 2টোয় জামিন মামলার রায়দান হাইকোর্টে। পার্থ সহ আরো 4 জনের জামিন মামলার রায়দান। পার্থ সহ আরো 4 জনের জামিন মামলার রায়দান রয়েছে আজ দুপুর 2টোয় জামিন মামলা রয়েছে। আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা। আজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার রায়দান। দুপুর 2টোয় জামিন মামলার রায়দান হাইকোর্টে। পার্থ সহ আরো 4 জনের জামিন মামলার রায়দান রয়েছে আজ দুপুর 2টোয়। সেদিকে আমাদের নজর থাকবে। আজকেই কিন্তু রায়দান রয়েছে, একদিকে পার্থ, অন্যদিকে আরো 4 জনের জামিন মামলা রয়েছে। দুপুর 2টোয় হাইকোর্টে জামিন মামলা। খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু বালকের। নদিয়ার ফুলবাড়ি গ্রামের ঘটনা। মায়ের ওড়না দিয়ে খেলার সময় দুর্ঘটনা ঘটে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। চিকিৎসকদের তরফে ঘোষণা করা হয় যে সেই মৃত ওই বালক, তার মৃত্যু হয়েছে। নদিয়ার ফুলবাড়ি গ্রামের ঘটনা। খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু এক বালকের। নদিয়ার ফুলবাড়ির ঘটনা। মায়ের ওড়না দিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। সন্তু সাহা আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সন্তু, খেলতে খেলতে গলায় ফাঁস লাগে এক বালকের, নদিয়ার ফুলবাড়ির ঘটনা। পরিবারের লোকেরা কি বলছেন? একেবারেই দেখো অননাদি, মর্মান্তিক ঘটনা বলা চলে। একবারে খেলতে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু হয় 8 বছরের বালকের। ফুলবাড়ি এলাকার ঘটনা, হাঁসখালি থানার ফুলবাড়ি, সেই এলাকায় গ্রামে ঘটনাটি ঘটেছে। পরিবারের যেটা অভিযোগ, এই যে সন্দীপ সরকার, সে কিন্তু অন্যদিনের মতো মায়ের ওড়না নিয়ে বাড়িতে খেলা করছিল। ঠিক সেই সময় অসাবধানতাবশত গলায় ফাঁস লেগে যায়। পরিবারের লোকজন বেশ কিছুক্ষণ পর ঘরে ঢুকে দেখে যে খাটের নিচে সে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি হয়ে তাকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসে, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে ঘটনা, এই যে বালকের মৃত্যুর ঘটনায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এলাকার পাশাপাশি গোটা পরিবারে। অননাদি, ধন্যবাদ সন্তু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার। উচ্চ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ। রেলকর্মীদের। অন্ডালে পূর্ব রেলওয়ে অন্ডাল হাসপাতালের ঘটনা। পরিবারের অভিযোগ, মানসিক নির্যাতন করা হয়েছে ওই ব্যক্তিকে। রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার। পরিবার অভিযোগ করছে মানসিকভাবে হয়রানি করা হয়েছে তাকে, আর সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছেন তিনি। রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার। উচ্চ আধিকারিকদের বিরুদ্ধে বিক্ষোভ রেলকর্মীদের। অন্ডালের পূর্ব রেলওয়ের ঘটনা। অন্ডালের পূর্ব রেলওয়ের হাসপাতালের ঘটনা। পরিবারের অভিযোগ, মানসিক নির্যাতন করা হয়েছে ওই ব্যক্তিকে। রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস। তাপস, রেল হসপিটালের বাথরুম থেকে রেলকর্মীর দেহ উদ্ধার হয়েছে, পরিবারের তরফে কি বলা হচ্ছে, পুলিশ কি বলছে? দেখুন না, তুমি যেমনটি বলছিলে, অন্ডালের যে রেল হাসপাতাল রয়েছে, পূর্ব রেলওয়ে যে অন্ডাল হাসপাতাল রয়েছে, সেই রেল হাসপাতালে আজ সকাল 6:30 থেকে 7টা নাগাদ রেলকর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে অন্ডাল থানার পুলিশ। পরিবারের পক্ষ থেকে যেটা জানা যায় যে বেশ কয়েকদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার কারণ হচ্ছে তিনি যেখানে কাজ করতেন সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ওকে প্রমোশন দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু সেখানে ওর যাতায়াত করতে প্রচন্ড অসুবিধা হয় এবং উচ্চতর যারা আধিকারিক আছে তাদের কাছে বারবার এই নিয়ে তিনি আবেদন করেন এবং তিনি ছুটির জন্য আবেদন করেন। সেই ছুটি তো না দেওয়া তো হয়নি। পাশাপাশি অন্যদিকে উচ্চতর যারা রেলের আধিকারিক রয়েছে তারা মানসিকভাবে তাকে বিভিন্ন ধরনের চাপ ফেলাচ্ছিল, যার কারণে তিনি আত্মহত্যা করেন। অন্যদিকে রেলের সহকর্মী যারা রয়েছেন, ওই মৃত্যুঞ্জয়বাবু যিনি সুইসাইড করেছেন, সহকর্মী যিনি রয়েছেন, তারা অভিযোগ করছেন যে প্রতিনিয়ত তাদের উপর মানসিকভাবে অত্যাচার চালাচ্ছে। তাদের যেটা ডিউটি করার কথা 8 থেকে 12 ঘন্টা, সেই জায়গাতে তারা কোনো সময় 20 ঘন্টা, কোনো সময় 25 ঘন্টা, কোনো সময় 30 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। তার পরিবর্তে যে পারিশ্রমিক, যার অধিক পারিশ্রমিক, সেটাও দেওয়া হয় না, যার কারণেই এই সমস্যা। ধন্যবাদ তাপস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তাপস গোপ।
বেলপাহাড়ের পর এবার পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন ইতিমধ্যে বন দফতরের কর্মী, বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে নজরদারি। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে বন দফতরের কর্মী। বেলপাহাড়ি পর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বেলপাহাড়ির পর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বেলপাহাড়ির পর পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন করা হয়েছে বন দফতরের কর্মী, বন সুরক্ষা কর্মীদের তরফেই চলছে এই নজরদারি। বেলপাহাড়ির পর পুরুলিয়ায় এবার দেখা দিচ্ছে বাঘিনীর আতঙ্ক। গ্রামবাসীরা তারা আতঙ্কে রয়েছেন। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশেই মোতায়েন করা হয়েছে বন দফতরের কর্মীদের, বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে নজরদারি। হলদিবাড়ি চা বাগানে হাতির দল দেখে হুলুস্থুলুস। 15টি হাতির দল মরাঘাট জঙ্গল থেকে চা বাগানে ঢুকে যায়। হাতির দলটিকে তাড়ানোর চেষ্টায় বন দফতরের কর্মীরা। হাতির দলটিকে তাড়ানোর চেষ্টায় রয়েছেন বন দফতরের কর্মীরা। 15টি হাতির দল ঢুকে পড়েছে হলদিবাড়ি চা বাগানে। হাতির দল হলদিবাড়ি চা বাগানে হাতির দল দেখে হুলুস্থুলুস পড়ে যায়। 15টি হাতির দল ঢুকে পড়েছে। হাতির দলটিকে তাড়ানোর চেষ্টায় রয়েছে বন দফতরের কর্মীরা। 15টি হাতির দল ঢুকে পড়ে আর সেই দেখেই কিন্তু হুলুস্থুলুস কাণ্ড। ইতিমধ্যেই বন দফতরের কর্মীরা তারা বিষয়টি নিয়ে দেখছেন, তারা হাতিকে ধরবারও চেষ্টা করছেন। হাতির দলটি তাড়ানোর চেষ্টায় বন দফতরের কর্মীরা। শুভজিৎ দেবনাথ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভজিৎ, বন দফতরের তরফে কি বলা হচ্ছে? দেখো, এই মুহূর্তে বন দপ্তরের তরফে কিন্তু হাতির দলটিকে পাশে একটি জঙ্গলে ড্রাইভ করে দেওয়া হচ্ছে, সেখানেই কিন্তু হাতির দলটি আছে এবং বন দপ্তরের তরফে নজর চালানো হচ্ছে, হাতির দলটির উপর নজর রাখা হচ্ছে। এদিন কিন্তু সাত সকালে চা বাগানে হাতির দলটি দেখার পর কিন্তু হুলুস্থুল পড়ে যায় বানারহাট ব্লকের হলদিবাড়ি চা বাগানে। সাত সকাল প্রায় 7টা নাগাদ পাশের মোরাঘাট জঙ্গল থেকে এদিন 15টি হাতির একটি দল কিন্তু ঢুকে পড়ে হলদিবাড়ি চা বাগানের 15 নম্বর সেকশনে। সকালবেলা কাজে যোগ দিতে যাওয়ার সময় কিন্তু হাতির দলটিকে দেখতে পেয়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দলে বেশ কয়েকটি শাবক ছিল বলে কিন্তু দাবি তাদের চা শ্রমিকদের। এরপরেই কিন্তু খবর দেওয়া হয় বন দপ্তরের কর্মীদের। বনকর্মীরা কিন্তু আসতে দেরি করে। চা বাগান শ্রমিকরা নিজেরাই কিন্তু পটকা ফাটিয়ে হাতির দলটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছেন। যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে চা বাগানের শ্রমিকরা হাতি তাড়াচ্ছেন তাতে কিন্তু বড়সড় বিপদ ঘটতে পারে, কারণ এর আগেও কিন্তু ডুয়ার্সে হাতি তাড়াতে গিয়ে একাধিক হাতির হামলায় কিন্তু আহত এবং মৃত্যুর ঘটনা কিন্তু ঘটেছিল। অনন্যা, ধন্যবাদ শুভজিৎ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ দেবনাথ। কাঠের সেতু ভেঙে যাওয়ার দুর্ভোগে গ্রামবাসীরা তারা দুর্ভোগের শিকার। কাঠের সেতুর একাংশ ভেঙে গিয়েছে, ঝুঁকির পারাপার করছেন গ্রামবাসীরা। সেতু মেরামতের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। পশ্চিম মেদিনীপুরের ঘোষকিরা গ্রামের ঘটনা। কাঠের সেতু ভেঙে গিয়েছে, সেই নিয়েই কিন্তু বিক্ষোভে ফেটে পড়ছেন গ্রামবাসীরা। ঝুঁকির পারাপার করছেন তারা, এমনই কিন্তু বলা হচ্ছে। আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি এই সেতু মেরামত করতে হবে। কাঠের সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগের শিকার গ্রামবাসীরা। সেতু ভেঙে যাওয়ায় ঝুঁকির পারাপারে সামিল একাংশ গ্রামবাসীরা। তাই তারা অভিযোগ করছে যে এই কাঠের সেতু যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। পশ্চিম মেদিনীপুরের ঘোষকিরা গ্রামের ঘটনা। কাজ শেষের 25 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে নিকাশি নালা। নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ।
প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীর। ভগবানগোলার 1 নম্বর ব্লকের নওদাপাড়ার ঘটনা। ভগবানগোলা 1 নম্বর ব্লকের ঘটনা। নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ সামনে আসছে। এলাকাবাসীরা তারা অভিযোগ করছেন, কাজ শেষে 25 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে নিকাশি নালা। নিম্নমানের সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরি করা হয়েছে, এমনই অভিযোগে কিন্তু সরব হচ্ছেন এলাকার বাসিন্দারা। কাজ শেষের 25 দিনের মধ্যেই ভেঙে গিয়েছে নিকাশি নালা। কাজ শেষের 25 দিনের মধ্যেই ভেঙে গেল নিকাশি নালা। নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে এই নালা। প্রতিবাদে বিক্ষোভ গ্রামবাসীদের। জয়ন্ত রায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। জয়ন্ত, কাজ শেষের 25 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে নিকাশি নালা, গ্রামবাসীরা তারা কি অভিযোগ করছে? দেখো না, কাজ শেষ হওয়ার 25 দিনের মধ্যে ভেঙে যাচ্ছে নিকাশি নালা। অত্যন্ত নিম্নমানের নিম্ন সামগ্রী দিয়ে নিকাশি নালা তৈরির অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ এলাকাবাসীদের। ঘটনাটি ঘটেছে ভগবানগোলার 1 নম্বর ব্লকের ভগবানগোলা পঞ্চায়েতের নওদাপাড়া এলাকায়। এলাকাবাসীরা জানায় প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে 70 মিটার নিকাশি নালা তৈরি করা হয়, কিন্তু কাজ শেষ হওয়ার 25 দিনের মধ্যেই ভেঙে গেল নিকাশি নালা। গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সিমেন্ট দিয়ে নিকাশি নালা ঢালাই করা হয়েছে, তাই নিকাশি নালা এখন ভেঙে যাচ্ছে। আর এই নিকাশি নালা ভেঙে যাওয়ার ফলে যে কোনো মুহূর্তে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়াও সঠিক জায়গায় নিকাশি নালা তৈরি করা হয়নি, এমনটাই দাবি স্থানীয়দের। পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগ করে আমরা সদুত্তর পাইনি, আর এলাকায় একটা বিক্ষোভ হচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। ক্যানিং থেকে গ্রেপ্তার জঙ্গি জাভেদ মুন্সি বাংলাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করত। তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বাংলাদেশে হয়ে পালানোর ছক কষেছিল সে। সংগঠনের নির্দেশ মেনেই এই কাজ করেছিল জাভেদ বলে এসটিএফ সূত্রের খবর। ক্যানিং থেকে ধৃত কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির গ্রেফতারিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, আর তাতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। সূত্রের খবর, ধৃত জঙ্গি বাংলাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করত। পাশাপাশি এসটিএফ সূত্রে খবর, তেহরিক-ই মুজাহিদিনের সক্রিয় সদস্য জাভেদ দলের নির্দেশেই বাংলাদেশ হয়ে পাকিস্তান পালিয়ে যাওয়ার ছক কষে। আইইডি বিস্ফোরক বানাতে সিদ্ধহস্ত ওই সন্ত্রাসবাদী উপত্যকায় একাধিক নাশকতার সঙ্গে যুক্ত ছিল বলে সূত্রের খবর। 31শে ডিসেম্বর শ্রীনগর সদর আদালতে পেশ করা হবে ধৃত জঙ্গিকে। কিভাবে জঙ্গিরা পশ্চিমবঙ্গকে ব্যবহার করে বাংলাদেশে যাতায়াত করছে তা নিয়ে ভাবিত গোয়েন্দারা। বাংলাদেশে যেতে ভারত বাংলাদেশের সীমান্তের ভৌগোলিক অবস্থার সম্পূর্ণ সুবিধা নেয় জঙ্গিরা। বসিরহাট থেকে বঙ্গোপসাগর পর্যন্ত গোটা সীমান্তটাই নদীর ওপর দিয়ে, ফলে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। প্রায় 130 কিলোমিটার সীমান্তের অনেকটাই অরক্ষিত। নদী পার করতে পারলেই ওপারে বাংলাদেশ। নিশ্চিন্তে আত্মগোপন করতে পারে সন্ত্রাসবাদীরা। স্থানীয় সূত্রে খবর, ক্যানিং থেকে অবৈধ উপায়ে বাংলাদেশে যাওয়ার একাধিক পথ রয়েছে। তার মধ্যে সব থেকে জনপ্রিয় হল ক্যানিং থেকে সন্দেশখালী হয়ে বাংলাদেশের সাতক্ষীরায় পৌঁছানো। দালালদের হাতে কয়েক হাজার টাকা দিয়ে বিএসএফ এর চোখ এড়িয়ে এই পথে যাতায়াত করেন অনেকে। জঙ্গিরা বাংলাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করে। রাজ্য পুলিশ গোয়েন্দাদের আরো সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রাক্তন ব্রিগেডিয়ার আর কে দাস। ক্যানিং এ যে ধরা পড়েছে জঙ্গি ধরনের লোক, এটা কিন্তু বুঝাই যাচ্ছে স্পষ্ট কি বাংলা পশ্চিমবঙ্গ এখন একটা সেফ হেভেন তৈরি হতে চলেছে। কেন? এটা অনেক আগের থেকেই ছিল, তবে এখন আরো বেশি, এবং তার জন্য আমাদের স্টেটের পুলিশ, ইন্টেলিজেন্স, সিআইডি এদের অনেক বেশি তৎপর হতে হবে। গঙ্গাসাগর ও কুম্ভ মেলার নাশকতার ছক কষতে পারে জঙ্গিরা, সেদিকে কড়া নজর রাখতে হবে প্রশাসনকে। প্রথম হচ্ছে গঙ্গাসাগর মেলা, দ্বিতীয় হচ্ছে কুম্ভ মেলা। তো এই দুটো মেলাতে লক্ষ লক্ষ হিন্দুরা থাকবে, তখন এই ধরনের যারা নাকি জঙ্গিরা, ওরা কিন্তু অনেক কিছু করার জন্য ওদের প্ল্যানিং রয়েছে। জঙ্গিরা যাতে অবৈধভাবে সীমান্ত না পেরোতে পারে সেই কারণে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়, জানালেন প্রাক্তন ব্রিগেডিয়ার আর কে দাস। ওখানে অনেক নদী খাল আছে যেখানে বর্ডারের মধ্যে যে তারের যে ফেন্সিংটা আছে, সেই ফেন্সিংটা অনেক জায়গায় অতটা পোক্ত না,
তো বিএসএফ তো ওখানে করছে, টহল দিচ্ছে, কিন্তু তার উপরে যখন নাকি ড্রোন দিয়ে আমরা এটা নজরদারি আকাশের মাধ্যমে চালাচ্ছি। ক্যানিং থেকে ফের জঙ্গি ধরা পড়তেই শোরগোল শুরু হয়েছে। সীমান্ত রক্ষীদের নজর এড়িয়ে যাতে জঙ্গিরা সীমান্ত পেরোতে না পারে সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। পাশাপাশি শীতকালীন উৎসবে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সেদিকেও রাজ্য পুলিশ, গোয়েন্দা সহ প্রশাসনিক আধিকারিকদের সজাগ থাকার পরামর্শ দিয়েছেন প্রাক্তন সেনা কর্তারা। কলকাতা টিভি। মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের উপর নজর রাখার দাবি বিজেপির জেলা সভাপতি সাকারফ সরকারের। মুর্শিদাবাদ থেকে জঙ্গি সন্দেহে দুজনকে গ্রেপ্তারের পর সরব বিরোধী দলের নেতা। বিরোধীদের দাবি, ঘিতাহুতি দিয়ে ভুয়ো পাসপোর্ট, আধার কার্ড নিয়ে মন্তব্য ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে সীমানা বরাবর যোগ রয়েছে বাংলার। প্রায় কয়েকশো কিলোমিটার সীমান্ত দুই প্রতিবেশী নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভোল বদলে গিয়েছে সে দেশের। অস্থির পরিস্থিতিতে সে দেশ থেকে এদেশে জঙ্গি প্রবেশ ঘটতে পারে বলে অনুমান করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে বাংলার মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে দুই জঙ্গি। আর এই গ্রেফতারি সূত্র ধরেই রাজনীতির রং চড়াচ্ছে বিরোধীরা। কোন রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ ইনক্লুডিং মি কোন রকম জানে বাদ না যায়, তাদের র্যাডারে মুর্শিদাবাদকে বাঁচানোর জন্য বিশেষ করে মুর্শিদাবাদের এমএলএ, এমপি এবং নেতাদের উপরেও নজর রাখা উচিত। বাংলাকে টেররিস্ট হাব বলে জেলা বিজেপির সভাপতি সাকারফ সরকারের দাবি, মুর্শিদাবাদের বিধায়ক সাংসদদের ওপর নজর রাখা উচিত তদন্তকারী সংস্থাগুলির। কিন্তু কেন এমন দাবি করলেন বিজেপি নেতা? উদাহরণ হিসেবে 2001 সালের কথা তুলে ধরেছেন সাকারফ। সেবার মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এক যুবনেতা আইএসআই চর হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন। বিরোধীরা যখন এমন দাবি তুলছেন, ঠিক সেই পরিস্থিতিতে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আধার কার্ড ও ভোটার কার্ড জালিয়াতির কথার সত্যতা স্বীকার করে নেন। তবে জঙ্গি যোগের সঙ্গে মাদ্রাসার সম্পর্কে কথা মানতে চাননি ভরতপুরের বিধায়ক। পাসপোর্ট জাল হওয়ার আগে সব থেকে আধার কার্ড বা তার পরিচয়পত্র আগে জাল হচ্ছে, তারপরে তো পাসপোর্ট জাল হচ্ছে। কারণ পাসপোর্ট করতে গেলে যে সমস্ত এভিডেন্স জমা দিতে হয়, সেই এভিডেন্সের উপরে তো পাসপোর্ট যারা অফিসাররা ভেরিফিকেশন করে রিপোর্ট দেয়, তৎকাল পাসপোর্ট ইস্যু হয়। তবে কি বাংলার মাটি জঙ্গিদের জন্য নিশ্চিত আশ্রয় হয়ে উঠছে? আপাতত সেই নিয়ে চুলচেরা বিশ্লেষণে মেতে উঠেছে ডান বাম শিবির। কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করল না হাইকোর্ট। প্রধান বিচারপতির থেকে জানতে হবে কোর্ট নজরদারি করছে কিনা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে ইতিমধ্যে রিপোর্ট জমা সিবিআই এর। বিচারপতির নির্দেশ 15 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। বিচারপতির নির্দেশ মতো 15 জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা করতে হবে। আরজি করের ঘটনায় যে ঘটনা ঘটেছে, নির্যাতিতার বাবা মা সে যে আবেদন করেছিল সেই আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট। আরজি করের নির্যাতিতার বাবা মায়ের আবেদন গ্রহণ করলো না হাইকোর্ট। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনাথ। পীযূষ, হাইকোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হলো? দেখো, কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যে আরজি করের বাবা মার, নির্যাতিতার বাবা মার যে আবেদন, সেই আবেদনের শুনানি গ্রহণ করতে হলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে আসতে হবে যে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি গ্রহণ করতে পারেন, এবং সেই ব্যাখ্যা এবং সেই ক্লারিফিকেশন পাওয়ার পরই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি গ্রহণ করবেন। সেই জন্য 15 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে, এবং তার আগে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে ডিভিশন সেই ক্লারিফিকেশন এবং ব্যাখ্যা নিয়ে আসতে হবে, এবং সেই সিঙ্গেল বেঞ্চ যে এই মামলার শুনানি গ্রহণ করতে পারে সেই বিষয় নির্দিষ্ট তথ্য নিয়ে নথি নিয়ে আসতে হবে। তারপরে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানি গ্রহণ করবে। ধন্যবাদ পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদের নোটিশ দিয়ে সিজিও কমপ্লেক্সে ডাকা হয়েছে। আগেই মিলে তল্লাশি চালিয়ে নথি বাজেয়াপ্ত করে ইডি। আজ ধৃতদের আদালতে পেশ করা হবে। রেশন দুর্নীতি মামলায় আজ ধৃতদের
আদালতে পেশ করা হবে। চালকল মালিকদের গ্রেপ্তার 3 জনকে গ্রেপ্তার করা হলো। রেশন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার 3 চালকল মালিক। সোমবারই তাদের নোটিশ, চালকল মালিকদের সোমবারই নোটিশ দেওয়া হয়েছে ইডির তরফে। সিজিও কমপ্লেক্সে ডাকা হয় তাদের। আগেই মিলে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা। শাকিল মুস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। শাকিল, আদালতে কি পেশ করা হয়েছে এই 3 জনকে? রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডি আধিকারিকরা কিন্তু তদন্ত করছিলেন এবং এর আগেও দেখা গিয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় কিন্তু ইডি তদন্তকারী অফিসাররা তারা অভিযান চালিয়েছিল। চালকল মূলত মিলগুলো, যে মিল আছে সেই এলাকায়, সেই মিলগুলো কিন্তু তল্লাশি চালিয়েছিল এবং সেখান থেকে বেশ কিছু কিন্তু নথি বাজেয়াপ্ত করেছিল। সেই নথি সূত্র ধরেই কিন্তু গতকাল কিন্তু 3 জন চালকলের মালিক তাদেরকে ডেকে পাঠানো হয়। তারা ইডি দপ্তরে আসলে সিজিও কমপ্লেক্সে তাদেরকে দীর্ঘক্ষণ কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ পরেই তাদের বক্তব্যে বেশ কিছু কিন্তু অসঙ্গতি মেলায় কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে। ইতিমধ্যে আজকে কিন্তু তাদের সেই 3 জন চালকল মালিককে কিন্তু আদালতে পেশ করা হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। ছাব্বিশে ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার নির্দেশ। 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে। বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ। পঞ্চায়েত দপ্তরের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত দপ্তরের উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ। 8,22,000-এর বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে। বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ পঞ্চায়েত দপ্তরের। বাকিদেরও টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফে। উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে নজরদারির নির্দেশ। এই নিয়ে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। দীপ্তিমান, বেশ কিছু উপভোক্তার অ্যাকাউন্টে অলরেডি টাকা পৌঁছে গিয়েছে, ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, একেবারে এই আবাস নিয়ে কিন্তু প্রথম থেকেই খুব কড়াকড়ি রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেওয়ার পর থেকেই কিন্তু এই বিষয়ে আরো কড়া নজরদারি রাখা হচ্ছে। এটা জানা যাচ্ছে যে 26শে ডিসেম্বরের মধ্যেই কিন্তু বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। এই এখনো পর্যন্ত প্রায় 8,22,000-এরও বেশি, 12 লক্ষকে দেওয়ার কথা, সেখানে 8,22,000-এরও বেশি উপভোক্তাকে কিন্তু এই টাকা দেওয়া হয়েছে। বাকিদের টাকাও 26শে ডিসেম্বরের মধ্যে পৌঁছে যাবে। এই প্রথম কিস্তির টাকা দেওয়ার পর বাড়ি তৈরির কাজের ওপর নজরদারি করার জন্য ব্লক স্তরে কিন্তু আধিকারিকদের দায়িত্ব দেওয়া হলো এবং তাদের স্পষ্ট বলে দেওয়া হয়েছে 4টে পর্যায়ে এই নজরদারি চালাতে হবে। প্রথম পর্যায়ে বাড়ি কাজ শুরু করার জন্য যাদের অ্যাকাউন্টে টাকা গেছে তাদেরকে উৎসাহ দেওয়া যে আপনারা কাজ শুরু করুন। দ্বিতীয় হচ্ছে নির্মাণ কাজ শুরু হয়েছে কিনা সেটা দেখা, ছাদ পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে কিনা এবং পুরো বাড়ির কাজ শেষ হওয়া। এই 4টে ধাপে পুরোপুরি নজরদারি রাখতে বলা হয়েছে এবং এই পুরোপুরি নজরদারি রেখে আধিকারিকরা কিন্তু সেই হিসাবেই রিপোর্ট জমা দেবে। অনন্যা, ধন্যবাদ দীপ্তিমান। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সাগর মেলায় পূর্ণার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। মুড়িগঙ্গায় নিয়মিত চলছে প্রস্তুতি। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ পরিকল্পনা। কোয়েল মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কোয়েল, গঙ্গাসাগর মেলা নিয়ে কি কি প্রস্তুতি নেওয়া হলো? একদমই অনন্যা, তুমি জানো আর কয়েকটি দিনের অপেক্ষা, একেবারেই কিন্তু দোরগোড়ায় চলেই এসেছে গঙ্গাসাগর মেলা।
আর এবারের গঙ্গাসাগর মেলাকে প্রত্যেক বারের মতন একেবারে নির্বিঘ্নে সুসম্পন্ন করতে এবং সমস্ত দিক থেকে সুরক্ষিত করে তুলতে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রশাসনের তরফে। তারই মধ্যে কিন্তু গঙ্গাসাগর মেলায় যে পুণ্যার্থীদের আগমন ঘটে, তাদের আসা এবং যাওয়ার ক্ষেত্রে যে পরিবহন ব্যবস্থা, বিশেষত সেই পরিবহন ব্যবস্থাকে আরো মসৃণ করে তুলতে তার উপরেই জোর দেওয়া হচ্ছে। একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং উদ্যোগ নেওয়া হয়েছে, পরিকল্পনাও রয়েছে জেলা প্রশাসনের। স্বাভাবিকভাবেই প্রতি বছর গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মূল যে যাতায়াতের সমস্যা, সেটা হচ্ছে কাকদ্বীপের লট নাম্বার 8 থেকে গঙ্গাসাগরের যে কচুবেড়িয়া, এই যে মাঝপথে মুড়িগঙ্গা নদী, সেই নদীতে যে ভেসেল চলাচল, সেখানে ব্যাপক সমস্যা দেখা দেয়। একেবারেই কিন্তু এই মুড়িগঙ্গা নদীতে পলি জমে যাওয়ার কারণে বহু সময় দেখা যায় যে পুণ্যার্থী ভর্তি থাকা ভেসেল লঞ্চগুলো দীর্ঘ সময় আটকে পড়ে, নিখোঁজ হয়ে যায়। এবারে কিন্তু যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, তার জন্য কিন্তু প্রশাসনের তরফে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখবো, একেবারেই কিন্তু 8টি বিশেষ বার্থ থাকছে যাত্রী বহনের জন্য। এই বার্থগুলি কিন্তু প্রত্যেকবারে 2500 করে পুণ্যার্থীকে বহন করবে এবং একটি বিশেষ চ্যানেল তৈরি করা হয়েছে। এই চ্যানেলের মাধ্যমে ভাটার সময়ও কিন্তু এই বার্থগুলো, অর্থাৎ বলাই যায় যে দিনভর হচ্ছে তারা পুণ্যার্থী বহন করবে। অন্যদিকে যে কুয়াশা, ঘন কুয়াশার কারণে দিকভ্রষ্ট হয়ে যায়, দৃশ্যমানতা হারিয়ে যায়, সেই ঘন কুয়াশাতেও যাতে মসৃণভাবে এই জলপথের পরিবহন ব্যবস্থা সচল থাকে, তার জন্য অত্যাধুনিক প্রযুক্তির বিশেষ লাইট ব্যবস্থা করা হচ্ছে। যে লাইটগুলো মুড়িগঙ্গা নদীর মাঝখানে থাকা টাওয়ারগুলিতে লাগানো থাকবে। বিশেষ জিপিএস সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, যে জিপিএস থেকেই কিন্তু একেবারে লোকেশন সরাসরি কন্ট্রোল রুম পর্যন্ত পৌঁছবে। অর্থাৎ একেবারে এই ঘন কুয়াশায় যে সমস্ত লঞ্চ বা ভেসেলগুলো তারা যদি কোনো কারণে একেবারে দিকভ্রষ্ট হয়ে যায়, তাদের যাতে দ্রুততার সঙ্গে লোকেট করা যায়, সেই বিষয়ে কিন্তু মাথায় রেখে এই বিশেষ জিপিএস ট্র্যাকের ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে বলাই যায় 2025 গঙ্গাসাগর মেলাকে সর্বাঙ্গিকভাবে সুরক্ষিত করে তুলতে, নির্বিঘ্নে যাতে এই মেলা মেটে, তার দিকে যেমন প্রশাসনের নজর রয়েছে। বিশেষত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। অনন্যা, ধন্যবাদ তোমায় কোয়েল। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সাগর মেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নাম্বার 8 ও সাগরের কচুবেড়িয়া লক্ষ লক্ষ পুণ্যার্থীদের আটকে পড়ে। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গায় নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্থ চালানো হবে। প্রতিবার 2500 মানুষ যাতায়াত করতে পারবে। দক্ষিণ 24 পরগনা জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাওবাজ ঘুরে দেখলেন। পূর্ব রেলের অন্ডাল রেল হাসপাতালে রেলকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। ঊর্ধ্বতন আধিকারিকদের বিরুদ্ধে রেল কর্মীদের বিক্ষোভ হাসপাতাল চত্বরে। হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার হয় দেহ। 40 ঊর্ধ্ব মৃত রেলকর্মীর নাম মৃত্যুঞ্জয় মাঝি। রেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ট্রাক মেইনটেনার হিসেবে কাজ করতেন তিনি। পরিবারের অভিযোগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানসিক নির্যাতন চালিয়েছে, তার ফলে অবসাদে ভুগত এবং তারপরই এই ঘটনা। রেল হাসপাতালে রেল কর্মীর দেহ উদ্ধার। পরিবার অভিযোগ করছে ঊর্ধ্বতন আধিকারিকরা তার উপর মানসিক নির্যাতন করত, আর সেই কারণেই এই ঘটনা ঘটেছে। পূর্ব রেলের অন্ডাল রেল হাসপাতালে উত্তেজনা এই ঘটনাকে কেন্দ্র করে। তাপস গোপ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। তাপস, ঠিক কি অভিযোগ করছে পরিবারের লোকেরা? পুলিশের তরফে কি কিছু বলা হয়েছে? এখন না, যেটি ঘটনা, পূর্ব রেলের অন্ডাল যে রেল হাসপাতাল রয়েছে, সেই রেল হাসপাতালে আজ সকাল 6:30 থেকে 7টা নাগাদ ওই এক রেল কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের তরফ থেকে এখনো কিছু জানা যায়নি। তবে যে রেল কর্মী মৃত্যুঞ্জয় বাবু যিনি সুসাইড করেছেন, তাদের সহকর্মীরা যেটা জানাচ্ছেন, তিনি বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং সেই কারণে যে ঊর্ধ্বতন আধিকারিক রয়েছে, সেই আধিকারিকের কাছে আবার ছুটির জন্য তিনি আবেদন করেছিলেন, কিন্তু সেই ছুটি তিনি পাননি, যার কারণে তিনি আরো মানসিক অবসাদে ভুগছিলেন। গতকালই ভর্তি হন তিনি রেলের হাসপাতালে এবং আজই তার এই মৃতদেহ উদ্ধার হয়। এটাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং তার যে সহকর্মী রয়েছে, সেই সহকর্মীরা যেটা জানাচ্ছেন
যে প্রতিনিয়ত তার উপর একটা চাপ সৃষ্টি করা হতো, যেটা আরো রেল কর্মীরা জানাচ্ছেন যে যিনি প্রথম উনি কাজ করতেন বক্তারনগর এলাকায়, সেখান থেকে 10 কিলোমিটার দূরে পিঞ্জরাপুর বলে একটা জায়গা রয়েছে, সেখানে তাকে পোস্টিং করা হয়। সেখানে এবং যেখানে তার বাড়ি সেখান থেকে যাতায়াতে একটু অসুবিধা হচ্ছিল, আর তার সঙ্গে তিনি শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন। একটাই কারণ, তার সহকর্মী এবং তার স্ত্রী জানাচ্ছে এবং মানসিকভাবে খুব অত্যাচার করা হয়েছিল রেলের যে আধিকারিকেরা রয়েছে সিনিয়র, সেই কারণে তিনি এই আত্মহত্যা করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই ঘটনার পরেই সহকর্মী সহ রেলের অন্য যে কর্মীরা রয়েছে তারা হসপিটালে এসে রেলের অন্ডালের হসপিটালে এসে বিক্ষোভ দেখাতে শুরু করে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমি অনন্যা ছিলাম তোমার সঙ্গে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি তাপস গোপ। খেলতে খেলতে গলায় ফাঁস লেগে মৃত্যু বালকের। নদিয়ার ফুলবাড়ি গ্রামের ঘটনা। মায়ের ওড়না দিয়ে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই বালককে। খেলতে খেলতে এই দুর্ঘটনা, খেলতে খেলতে গলায় ফাঁস লেগে যায় এবং এই ঘটনার পর মৃত্যু হয়েছে ওই বালকের। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। নদিয়ার ফুলবাড়ির ঘটনা। খেলতে খেলতে গলায় ফাঁস লেগে যায়, মৃত্যু হয় ওই বালকের। নদিয়া ফুলবাড়ি গ্রামের ঘটনা। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে শক্তিনগর জেলা হাসপাতাল থেকে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, খেলতে খেলতে একটি দুর্ঘটনা, কি বাড়ির লোক তারা কি বলছেন? দেখো, বাড়ির লোকের যেটা পরিবার সূত্রে যেমন আমরা জানতে পেরেছি যে গতকাল ওই যে বালক, সে যখন ও মায়ের ওড়না নিয়ে খেলা করছিল, ঘরের মধ্যে খেলা করছিল, সেই সময় বাড়ির অন্যান্য সদস্যরা বাইরে ছিল। ঠিক সেই সময় কিন্তু অসাবধানবশত গলায় ফাঁস লেগে যায় ওই শিশুটির, ওই বালকের। পরবর্তীতে পরিবারের লোকজন যখন ঘরে ঢোকে তখন থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাট থেকে ঝুলছে। তখনই কিন্তু পরিবারের সদস্য তাকে উদ্ধার করে এবং উদ্ধার করে তার অবস্থা খারাপ হয়, তাকে তড়িঘড়ি শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি, সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই যে অন্যায় ফাঁস লাগিয়ে কিন্তু এই যে বালকের মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু পরিবারের সূত্রে জানা যাচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। অনুনাদি, ধন্যবাদ সন্তু। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তু সাহা। সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। 2024 অগাস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার হয় এক প্রতিবেশী। এই ঘটনায় গ্রেপ্তার করা হয় এক প্রতিবেশীকে তার 20 বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। সোনামুখীতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে 20 বছরের কারাদণ্ড, আর্থিক জরিমানার নির্দেশ বিষ্ণুপুর মহকুমা আদালতের। 2024 অগাস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় এক প্রতিবেশী বৃদ্ধকে। তারই 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো আদালতের তরফে। নির্দেশ দেওয়া হয়েছে বিষ্ণুপুর মহকুমা আদালতের তরফে। 2024 অগাস্ট মাসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, ঘটনায় গ্রেপ্তার এক প্রতিবেশী বৃদ্ধ। বেলপাহাড়ির পর এবার পুরুলিয়ায় বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন বন দফতরের কর্মীদের মোতায়েন করা হয়েছে। বন সুরক্ষা কর্মীদের তরফে চালানো হচ্ছে নজরদারি। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন বন দফতরের কর্মীরা, বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে নজরদারি। বন দফতরের কর্মীদের তরফে চালানো হচ্ছে নজরদারি। গ্রামবাসীরা তারা আতঙ্কে রয়েছে এই বাঘিনীর জন্য। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন বন দফতরের কর্মীদের, বন সুরক্ষা কর্মীদের তরফে চলছে নজরদারি। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন বন দফতরের কর্মী। বেলপাহাড়ির পর পুরুলিয়ায় এবার বাঘিনীর আতঙ্ক। বান্দোয়ানের রাইকা পাহাড়ের পাশে মোতায়েন করা হয়েছে বন দফতরের কর্মীদের।
অরূপ ঘোষ আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। অরূপ, গ্রামবাসীরা তারা আতঙ্কে রয়েছেন, বন দফতরের কর্মীরা তারা কি বলছেন? বাঘিনীকে কি এখন ধরা সম্ভব হয়েছে? একদম অনন্যা, তুমি যেমনটাই জানাচ্ছ, বেলপাহাড়ি জঙ্গল ছেড়ে চিনাত এবার পৌঁছে গেছে। পুরুলিয়ার যে রাইকা পাহাড় সেখানেই রয়েছে বর্তমান। সেই রাইকা পাহাড়ে অবস্থান করেছে সেই বাঘিনী, তার উপর তার গতিবিধির উপর নজরদারি চালাচ্ছেন বন দপ্তরের কর্মীরা। কিন্তু সেই বাঘিনীর কোনো আভাস পেলেও নাগাল পাওয়া যাচ্ছে না। ফলে চিনাতের যে আতঙ্ক পুরুলিয়া জেলা জুড়ে যেমন আতঙ্ক ছড়াচ্ছে, তেমনি মানুষের মধ্যেও পুরো আতঙ্ক ছড়িয়ে গেছে। ইতিমধ্যে প্রশাসন এবং বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে মাইকিং করা হচ্ছে এবং সেই বাঘের গলায় যেহেতু প্রাকার থাকা সত্ত্বেও যেহেতু এই মুহূর্তে বাঘটি ছেটো জনে রয়েছে, ফলে তার গতিবিধির উপর নজর পেলেও কিন্তু ধরা কোনো মতেই সম্ভব পড়ছে না। ফলে মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিন্তু বন দপ্তর বেলা যেমন পাহারা দিচ্ছে, রাত্রিতেও তেমনি পাহারা দিচ্ছে জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে বাঘের পিছনে বাঘকে ধরার জন্য যেভাবে মোষ এবং ছাগলের টোপ ব্যবহার করা হচ্ছে, কিন্তু সেই মোষ বা ছাগলের টোপেও পা দিচ্ছে না বাঘিনী। ফলে কবে সেই বাঘিনী ধরা পড়বে সেদিকেই তাকিয়ে রয়েছে পুরুলিয়াবাসী। ইতিমধ্যে পুরো পুরুলিয়া ব্লক জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনন্যাদি, ধন্যবাদ তোমায় অরূপ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ। হলদিবাড়ি চা বাগানে হাতির দল দেখে হুলুস্থুলুস। 15টি হাতির দল মরাঘাট জঙ্গল থেকে চা বাগানে ঢুকে যায়। হাতির দলটি তাড়ানোর চেষ্টায় বন দফতরের কর্মীরা। হলদিবাড়ি চা বাগানে হাতির দল দেখে হুলুস্থুলুস কাণ্ড পড়ে যায়। 15টি হাতির দল মরাঘাট জঙ্গল থেকে চা বাগানে ঢুকে যায়। হাতির দলটি তাড়ানোর চেষ্টা। 15টি হাতির দল মরাঘাট জঙ্গল থেকে চা বাগানে ঢুকে যায়। সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন। সব আবেদনের কপি দিতে নির্দেশ, অব্যাহত মামলার শুনানি মঙ্গলবার। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলের রিপোর্ট পাঠাতে পারে ইডি। আদালত পার্থ চট্টোপাধ্যায় সহ বাকি অভিযুক্তদের ভার্চুয়াল হাজিরার নির্দেশ। সোমবার হলো না শিক্ষক নিয়োগের ইডির মামলার চার্জ গঠন। ইডির বিশেষ আদালতে 4 জনের বিরুদ্ধে এই মামলায় চার্জ গঠনের কথা ছিল। সেই মতো তাদের হাজিরার নির্দেশও দেওয়া হয়। তবে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্য, তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক সহ মোট 9 জন যাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা মামলা থেকে অব্যাহতি চেয়ে নতুন করে মামলা দায়ের করেন। সেই কারণেই চার্জ গঠন প্রক্রিয়া পিছিয়ে যায়। একই সঙ্গে সুশীল মেহতা নামে ব্যবসায়ীও এই আবেদন জানান। অভিযুক্ত সুশীল মেহতার আইনজীবী আদালতে দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধেই শুধু চার্জ গঠন করা হোক। 10,000 পাতার নথি পড়ার সুযোগ পাননি বাকি অভিযুক্তদের আইনজীবীরা। সোমবার 10 লক্ষ টাকার বন্ডে জামিন পান বেঙ্গল মার্লিনের মালিক সুশীল মেহতা। এদিন আদালত বাকি অভিযুক্তদের নির্দেশ দেয় 26শে ডিসেম্বর থেকে 6ই জানুয়ারি 2025 সুশীল মেহতাকে শর্ত সাপেক্ষে বিদেশ যাত্রার অনুমতি। মঙ্গলবারের মধ্যে ইডিকে সব কাগজ জমা দেওয়ার নির্দেশ। অব্যাহতি চেয়ে নতুন মামলার সব আবেদনের কপি দিতে নির্দেশ। সুপ্রিম কোর্টের ডাইরেকশন অনুযায়ী লার্নেড কোর্ট, যিনি এই কেসটা ট্রায়াল করছেন, তিনি অনেক চেষ্টা করছেন যাতে তাড়াতাড়ি কেসটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং অ্যাকিউজডরা যথেষ্ট কোঅপারেট করছেন। কিন্তু দেখা গেল যে শেষ পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে যেটা বারবার লার্নেড কোর্ট চাইছিলেন যে একটা চার্জ গঠনের দিকে এগোবেন, সেটা করা গেল না। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট সমস্ত অ্যাকিউজদের যে নথিটা দিতে হয় সেটা প্রপারলি দিয়ে উঠতে পারেননি। তো সেইটা একটা মূল কারণ। এছাড়া 2-4 জন কোম্পানির ক্ষেত্রে রিপ্রেজেন্টেশনের যে নথি সেটা জমা হয়নি। তাই আগামীকাল এগুলোর জন্য কোর্ট রেখেছেন। এবার চার্জ গঠনের ব্যাপারে কি করবেন সেটা আগামীকাল জানা যাবে। সোমবার আদালতে ঢোকার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন তিনি নির্দোষ, আইনের প্রতি তাঁর আস্থা আছে। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা, কুন্তল, কালীঘাটের কাকু, মানিক, শান্তনু, সন্তু সহ অভিযুক্তরা এলেও সিবিআই চার্জশিটে রয়েছে একাধিক সংস্থার নাম। সেই সব সংস্থাগুলির মধ্যে কয়েকটি সংস্থার তরফে কোনো প্রতিনিধি সোমবার হাজির ছিলেন না। বোর্ড রেজলিউশন করে চার্জ গঠনের সময় সেই সংস্থাগুলির কোনো রিপ্রেজেন্টেটিভ আদালতে হাজির থাকবে তা ঠিক করে মঙ্গলবার হাজির হতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিরা যারা জেল থেকে এসেছিলেন মঙ্গলবার তাদের ভার্চুয়াল প্রোডাকশনের নির্দেশ। মঙ্গলবার এই মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হতে পারে বলে ইডি সূত্রে খবর। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।
সিবিআইকে ভণ্ড বলে দাবি বিশ্বজিৎ সরকারের। ভোট পরবর্তী হিংসায় নিহত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ। অর্থের বিনিময়ে কে কারচুপি করছেন? সিবিআই আধিকারিকের থেকে আইনজীবীকে নিশানা। সাকিল মুস্তাক আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সাকিল, ঠিক কি বলা হচ্ছে, কি অভিযোগ করা হচ্ছে? ভোট পরবর্তী হিংসায় যে বেলেঘাটায় মৃত্যু হয় বিজেপি সমর্থক ও অভিজিৎ সরকারের, তারপর থেকেই একাধিকবার সিবিআই দপ্তরে আছে তার দাদা বিশ্বজিৎ সরকার। সেই মামলায় কিন্তু মূলত তৃণমূল বিধায়ক পরেশ পাল, কাউন্সিলর স্বপন সমাদ্দারের বিরুদ্ধে অভিযোগ তার, এবং সিবিআইয়ের কাছে যা লিখিত অভিযোগ একাধিকবার দুজনের নাম জানিয়েছেন এই যে বিশ্বজিৎ অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। মূলত মঙ্গলবার এই মামলার কিন্তু তদন্তের অগ্রগতি বিষয়ে জানতেই আছেন। আজ সকালেই সিবিআই আধিকারিকের কাছে আসে এবং জানতে সিবিআই আধিকারিকের সাথে কথা বলার পরে তিনি কিন্তু সেই সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরের থেকে যখন বেরিয়ে আসে তখন তার হাতে প্ল্যাকেট ছিল, যে তার হাতে একটা লেখা ভণ্ড লেখা কাগজ ছিল সেই বিশ্বজিতের হাতে। তার সরাসরি দাবি সিবিআই ভণ্ড। সিবিআই আধিকারিকদের সাথে কথা বলার পরও তার গলায় এদিন ছিল অসন্তোষের সুর। ধন্যবাদ সাকিল, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সাকিল মুস্তাক। কি বলছেন বিশ্বজিৎ সরকার, শুনুন। ভণ্ড, এদের কোনো কথা তো মানে বুঝলাম না। আমরা 22/8/2024 তারিখে দিয়ে গেছিলাম ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে। কি চিঠি দিয়েছিলেন? যে এই যে জালিয়াতিটা করেছে, একজন রিসিভ করছে, সিবিআই সিল ছাপ সব থাকছে, কোর্টের পিটিশন, বেল পিটিশন, তার মধ্যে টাইম দেওয়া থাকছে, কিন্তু সেই ডেটে সিবিআইয়ের পিপি পৌঁছচ্ছে না, অফিসার যাচ্ছে না, সিডি যাচ্ছে না, আসামিদের বেল হয়ে যাচ্ছে। কি করে? তাহলে নিশ্চয়ই যিনি রিসিভ করছেন তিনি অফিসারকে দিচ্ছেন না কাগজটা, যার জন্য অফিসার যেতে পারছে না, অথবা অফিসার নিচ্ছেন পিপিকে দিচ্ছেন না। কে জালিয়াতি করলো? ঘুষকাণ্ডে কে জড়িত? এই যে ঘটনাটা ঘটেছে আপনাদের মধ্যে, কে সেটিং? যিনি রিসিভ করেছে তিনি অফিসারকে দেননি, না অফিসার রিসিভ করে পিপিকে দেয়নি, যে কোর্টে গেল না? আসামির সঙ্গে কার গোপন আতাত হয়েছে? অর্থের বিনিময়। সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।